নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো সবচেয়ে বড় খুশির খবরে। ভারতের তৃতীয় টিকা হিসেবে তাড়াতাড়ি ছাড়পত্র পেতে চলেছে রাশিয়ার স্পুটনিক ভি। কম দামে আসবে বাজারে। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা হিসেবে খুব তাড়াতাড়ি ছাড়পত্র পেতে চলেছে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন। হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিতে এই টিকার ট্রায়াল চলছিল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও স্পুটনিক ভি টিকার ট্রায়াল শুরু হয়। সূত্রের খবর, সুরক্ষার সব পরীক্ষাতেই নাকি পাশ করে গেছে রাশিয়ার টিকা। ডক্টর রেড্ডিসের প্রধান দীপক সাপড়া বলেছেন, দেশের মানুষজনের শরীরে স্পুটনিক ভি টিকা সুরক্ষিত বা নিরাপদ কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই কম সংখ্যক স্বেচ্ছাসেবকের উপরে এই টিকার ট্রায়াল করা হয়। দেখা গেছে টিকা সুরক্ষিত ও তেমন কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাপড়া বলেছেন, এখনো অবধি দেখা গেছে এই টিকা ট্রায়ালে কোনো রকম সমস্যা হয়নি। স্পুটনিক ভি টিকা তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্ট ফান্ডের তত্ত্বাবধানে ভারতে টিকার উৎপাদন ও বিতরণের জন্য চুক্তি হয়েছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে। স্পুটনিক ভি টিকা কতটা কার্যকরী সে বিষয়ে রিপোর্ট সামনে আনে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট। গবেষণাপত্রে জানানো হয় 76 জনকে টিকার 2টি ডোজ দেওয়া হয়েছিল। 42 দিন ধরে চলেছিল টিকার পরীক্ষামূলক প্রয়োগ। প্রথম ডোজ দেওয়ার 21 দিনের মধ্যেই অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়। গবেষকদের দাবি, দ্বিতীয় রিপোর্ট পাওয়া যায় ট্রায়ালের 28 দিন পর থেকে। দেখা গেছে টিকার ইনজেকশন দেওয়ার পরেই রক্তের টি কোষ তথা টি লিম্ফোসাইট কোষ সক্রিয় হতে শুরু করেছে। এই টিকা 91.8% কার্যকরী বলে রিপোর্ট পেশ করে ল্যান্ডসেট। পুরসভার স্কুল খোলার সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, জানালেন ফিরাদ হাকিম। কলকাতা পৌরসভার অন্তর্গত স্কুলগুলি খোলার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এমনটাই জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরাদ হাকিম। তিনি বলেন, স্কুল শিক্ষা দপ্তরের যেদিন থেকে সরকারি স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং নির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে, সেই মতোই কলকাতা পুরসভার স্কুলগুলো শুরু করা হতে পারে। অন্যদিকে লক্ষ্য 21 নির্বাচন, তারই মাঝে বৃহস্পতিবার রাজ্য সফরে নামখানায় জনসভা করেন অমিত শাহ। অমিত শাহের রাজ্যে আসাকে কটাক্ষ করে ভোটের কথা মাথায় রেখে এরা পশ্চিমবঙ্গে এসে নাটক করছে, মন্তব্য কলকাতা পুরসভার প্রশাসক ফিরাদ হাকিমের। অমিত শাহের রাজ্যে আসাকে কটাক্ষ করে ফিরাদ হাকিম আরও বলেন, বিগত দিনে গুজরাট থেকে শুরু করে দিল্লি এবং উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বের অমিত শাহের নেতৃত্বে যে ধরনের হিংসাত্মক কার্যকলাপ হয়েছিল তাতে অনেক মানুষ মারা গিয়েছিল। সমস্ত মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন, তাই ওদের মুখে এসব কথা মানায় না। আসলে ভোটের কথা মাথায় রেখে এরা পশ্চিমবঙ্গে এসে নাটক করছে। কেন্দ্রের বিজেপি নেতারা এরাজ্যের দলবদলুদের জন্য প্লেন আনতে পারেন, অথচ ভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য বাস ও ট্রেনের ব্যবস্থা করতে পারেন না। পরবর্তী খবর, কৃষক বিক্ষোভের জের হু হু করে কমছে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা। মুকেশ আম্বানি কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। ট্রাই প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ডিসেম্বরে এক ধাক্কায় রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। মূলত হরিয়ানা ও পাঞ্জাবেই এই ধস লক্ষ্য করা যাচ্ছে। কৃষক আন্দোলনের জেরেই এই বিপত্তি বলে মনে করছে দেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত নভেম্বরে পাঞ্জাবে জিওর গ্রাহক সংখ্যা ছিল 1.40 কোটি। এক মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরে যা কমে গিয়েছে 1.25 কোটিতে। 2019 সালের ডিসেম্বরেও এই ধরনের প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। অন্যদিকে নভেম্বরের তুলনায় প্রায় 5.5 লক্ষ গ্রাহক কমেছে হরিয়ানাতে। তবে প্রশ্ন, কেন এই প্রবণতা নজরে আসছে? এই বিষয়ে ইমেইলে রিলায়েন্স জিওর উত্তর চাওয়া হলেও তা মেলেনি। তবে এর আগে সংস্থার তরফে দাবি করা হয়েছিল যে কোভিড পরিস্থিতি ও প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলোর অপপ্রচারের জেরেই জিওর গ্রাহক সংখ্যা কমছে। গত 10ই ডিসেম্বরে লেখা চিঠিতে রিলায়েন্সের অভিযোগ ছিল, ভোডাফোন আইডিয়া লিমিটেড ও ভারতীয় এয়ারটেলের মতো প্রতিদ্বন্দ্বীরা ক্রমাগত ভুয়ো প্রচার চালাচ্ছে, যার প্রভাব পড়েছে সংস্থার গ্রাহকদের মধ্যে। বহু সংখ্যক পোর্ট আউট রিকোয়েস্ট অর্থাৎ সংযোগ বাতিলের আবেদনও করেছে। ক্ষুব্ধ গ্রাহকরা জানিয়েছেন, পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই তাদের, কৃষি আইন সংক্রান্ত এই অভিযোগের জন্যই তারা জিও ছাড়তে চান। এই পরিস্থিতিতে তাদের অনুরোধ ছিল ট্রাই যেন অবিলম্বে এই সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। প্রসঙ্গত, এর আগে 2020 সালের সেপ্টেম্বরেও একই অভিযোগ জানিয়েছিল জিও। যদিও মুকেশ আম্বানি সংস্থার এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেয় তাদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। এয়ারটেল এক বিবৃতিতে জানিয়েছে তারা এমন ভিত্তিহীন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। ভোডাফোন আইডিয়াও অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। দিল্লি সীমানে আন্দোলনরত কৃষকদের অধিকাংশই মনে করছে নয়া কৃষি আইনের ফলে রিলায়েন্সের মতো সংস্থাগুলি লাভবান হবে। এর আগে পাঞ্জাব হরিয়ানায় জিওর মোবাইল টাওয়ার ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে উত্তেজিত কৃষকদের বিরুদ্ধে।
তাদের অভিযোগ, রিলায়েন্সের চুক্তি চাষের কারণেই কৃষি আইন তৈরি হয়েছে। পাল্টা মোবাইল টাওয়ার রক্ষায় আদালতের দ্বারস্থ হয় রিলায়েন্স। তবে সংস্থার তরফে আবেদন জানানো হয়েছে, এখন বা ভবিষ্যতে চুক্তি চাষের কোনো পরিকল্পনা নেই তাদের। রিলায়েন্স সবসময় কৃষকদের পণ্য বিক্রয়ে পূর্বাভাসের ভিত্তিতে ন্যায্য ও লাভজনক দামের পক্ষে। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবরে। সুস্থ ফিট চেহারা চান, রোজ ভাত খান। কথাতেই আছে ভেতো বাঙালি। ভাত আর বাঙালির দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, যা চিকিৎসকদের হাজার নিষেধ সত্ত্বেও ছিন্ন হয় না। এদিকে ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ও আছে। ভাতের প্রতি প্রেম যার যত বেশি, তার ওজনও তত বেশি। মেয়েদের ভুঁড়ি যতই বাড়ুক, একবেলা ভাত না খেলে সারা দিনটাই যেন মাটি। তবে পুষ্টিবিদ আর বিশেষজ্ঞদের মতে ভাতে রয়েছে এমন বেশ কয়েকটি পুষ্টিগুণ যা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। আসুন সে বিষয়ে তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, ভাতের প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা শরীরে প্রচুর শক্তির যোগান দেয়। তবে ভাতে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকলেও এটি একটি লো ফ্যাট, লো সুগার জাতীয় খাবার। তাই ভাত আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত, ব্র্যান অয়েল বা চালের থেকে তৈরি তেল আমাদের হার্টের জন্য খুবই উপকারী। এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত এই তেলের রান্না খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত, ভাতে কোলেস্টেরল আর সোডিয়াম নেই, তাই যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট পরিমাণে ভাত খেতে পারেন, উপকৃত হবেন। চতুর্থত, একটা ধারণা আমাদের অনেকের মধ্যেই প্রচলিত আছে যে ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কিন্তু বাস্তবে অন্য সব খাবারের মতোই নির্দিষ্ট পরিমাণে খেতে পারলে মোটা হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। পুষ্টিবিদরা জানাচ্ছেন 100 গ্রাম ভাতে রয়েছে প্রায় 100 গ্রাম ক্যালোরি। পঞ্চমত, ভাত একেবারেই গ্লুটেন মুক্ত একটি খাবার। অনেকেরই গ্লুটেনযুক্ত খাবার সহ্য হয় না, তাই পুষ্টিবিদদের মতে ভাত একটি নন অ্যালার্জিক খাবার। ষষ্ঠমত, ভাত খেলে মোটা হয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, নিয়াসিন, ভিটামিন বি1, থায়ামিন, ক্যালসিয়াম আর ফাইবার। তাই ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে অল্প পরিমাণে ভাত রাখতেই হবে। পরবর্তী খুশির খবর, দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে 4%। দোলের আগে মার্চের মধ্যেই বড় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বাড়ানো হতে পারে কর্মীদের মহার্ঘ ভাতা, ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ। সপ্তম বেতন কমিশন বসার আগেই বিভিন্ন সূত্রে পাওয়া গিয়েছে এই খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের দাবি 4% বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 17% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের প্রায় 48 লক্ষ সরকারি কর্মীর ডিএ বাড়িয়ে 21% করা হতে পারে। শুধু তাই নয়, কিছু রিপোর্টে দাবি করা হয়েছে দেওয়া হতে পারে 4% এরিয়ারও, অর্থাৎ বকেয়া অর্থ। যদি তাই হয়, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে 25%। অন্যদিকে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও বাড়ানো হচ্ছে। তার সুবিধা পাবেন প্রায় 65 লক্ষ মানুষ। ডিএ এবং ডিআর বাড়ানো হলে আগামী অর্থবর্ষে কেন্দ্রে সব মিলিয়ে খরচ হবে প্রায় 27,000 কোটি টাকার মতো। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। পরবর্তী খবর, আমি আর নুসরাত বিবাহিত নই বললেন যশ। ভোটের মুখে টলিপাড়া তো চলছে তারকাদের রাজনৈতিক দলে যোগদানের হিড়িক। কেউ যাচ্ছেন তৃণমূলে, আবার কেউ যাচ্ছেন বিজেপিতে। নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই সম্প্রতি তৃণমূল সাংসদ অভিনেত্রীর বন্ধু যশ যোগ দিয়েছেন বিজেপিতে। যদিও আবার যশের বিজেপিতে যোগদানের দিনই দিলীপ ঘোষকে আক্রমণ করতে ছাড়েনি নুসরাত। তা নিয়েই চলছে আরো জোর আলোচনা। যশরত জুটির সঙ্গে বলিউডে দম্পতি অক্ষয় কুমার টুইঙ্কেল খান্নার তুলনাও উঠে এসেছে। বিজেপিতে যোগদান দিয়ে সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পোস্টের মুখোমুখি হয়েছিলেন যশ। যদিও এ বিষয়ে তার বক্তব্য, একই পরিবারের সদস্যরা রাজনীতির ক্ষেত্রে কি ভিন্ন মত পোষণ করেন না। অর্থাৎ যশের কথায় স্পষ্ট, রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগ নেই। প্রসঙ্গক্রমে যশের কাছে অক্ষয় কুমার টুইঙ্কেল খান্নার সম্পর্কের প্রসঙ্গ টানা হয়। এক্ষেত্রে যশ বলেন, ও না, অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না বিবাহিত, আমি আর নুসরাত তা নই। প্রসঙ্গত, বর্তমানে অক্ষয় কুমারকে বিজেপি ঘনিষ্ঠ বলেই সকলে জানেন। অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে পোস্ট করতে দ্বিধা করেন না অক্ষয়ের পত্নী টুইঙ্কেল খান্না। যদিও যশের বিজেপিতে যোগদান নিয়ে নুসরাত কোনো মন্তব্য করেননি। গত 17 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন যশ দাশগুপ্ত। কৈলাস বিজয়বর্গীর মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পরও যশ প্রকাশ্যে বলেন, আমি বিজেপিতে যোগ দিতে পারি, তবে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলবো না। আমি আজও দিদিকে বলেছি এই লড়াইয়ে আমার আশীর্বাদ করার জন্য। তার এই মন্তব্য নিয়েও বেশ আলোচনা হয়। পরবর্তী খবর, স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে করোনা সারানোর নয়া ওষুধ আনার দাবি বাবা রামদেবের। অতিমারি কবল থেকে মুক্তির পথে বেশ খানিকটা পথ এগিয়েছে ভারত। কমছে দৈনিক সংক্রমণের হার। এদিকে করোনার টিকাকরণ চলছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে এবার বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি নিয়ে এলো করোনার ওষুধ। শুক্রবার এক অনুষ্ঠানে লঞ্চ করা হলো করোলিন ট্যাবলেট। দাবি, এই ওষুধে সারিয়ে দেবে করোনা। এদিনের অনুষ্ঠানে রামদেবের পাশাপাশি দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে। প্রসঙ্গত, গত জুনেই করোলিন ও শাশ্বরী নামের দুই করোনার ওষুধ বাজারে এনেছিল পতঞ্জলি।
পতঞ্জলি। প্রথম থেকেই তাদের দাবি ছিল তাদের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে করোনা রোগীদের ওপরে এবং তা 100% সফল, কিন্তু আয়ুষ মন্ত্রক শটান জানিয়ে দিয়েছিলেন ওষুধগুলি সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি, তাই এর কোনো বিজ্ঞাপন করতে পারবে না রামদেবের সংস্থা। মাত্র 7 দিনে ওই ওষুধ করোনা সারিয়ে দেবে, এই দাবি ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। সেই প্রসঙ্গ এদিন উঠে আসে রামদেবের মুখে। রামদেবের করোনা ওষুধ বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলেও ওষুধ বিক্রিতে কোনো বিধিনিষেধ আরোপ করেনি আয়ুষ মন্ত্রক। এবার নতুন করে তা লঞ্চ করে যেন রামদেবের উদ্ভাবনকে স্বীকৃতি দিল তারা। এদিন হর্ষবর্ধনের কথাতেও ছিল সেই সুর। রামদেবের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে হর্ষবর্ধন বলেন, আয়ুর্বেদের বিশ্বাসযোগ্যতা ও রামদেবের ওপরে কখনোই সন্দেহ করা উচিত নয়। বাবা রামদেবের স্বপ্নই ভারত সরকারের স্বপ্ন।